যৌন হয়রানির মামলায় রাজধানীর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌস গ্রেফতার। ছুটির দিনগুলোতে রাজধানীর বিভিন্ন সরকারি স্কুল ভাড়া দিয়ে চলছে নানা সামাজিক অনুষ্ঠান, বিনিময়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রী। সিঙ্গাপুরে বসে বাংলাদেশে হামলার পরিকল্পনা, টার্গেট বিজিবি, র্যাব, নেভি, এমপি, গণমাধ্যম। ৮ বাংলাদেশি আটক, ফেরত পাঠানো আরও ৫ জনকে আটক করা হলো ঢাকায়। সিগন্যাল বাতি ছাড়া শুধু হাতের ইশারায় চলছে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা, তীব্র যানজটে নাকাল নগরবাসী। সমাধানের আশ্বাস সিটি মেয়রের। এবং প্রচণ্ড দাবদাহে ভরা মৌসুমেও যশোরের হ্যাচারিগুলোতে মাছের রেণু উৎপাদন ব্যাহত, আর্থিক ক্ষতির মুখে সংশ্লিষ্টরা। সময় সংবাদের সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। যৌন হয়রানির মামলায় আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহফুজুর রশিদ ফেরদৌসকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ। গত শনিবার ছাত্রী লাঞ্ছনার খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে, বন্ধ হয়ে যায় ক্লাস ও পরীক্ষা। এমন পরিস্থিতিতে ভিসি দপ্তর থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মাহফুজুর রশিদের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ ছিল। তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর গত বৃহস্পতিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ছুটির দিনগুলোতে রাজধানীর বিভিন্ন সরকারি স্কুল ভাড়া দিয়ে চলছে বিয়ে, বৌভাত, গায়ে হলুদ, খতনার অনুষ্ঠান সহ নানা সামাজিক অনুষ্ঠান। স্কুলের প্রধান শিক্ষকদের অভিযোগ, এসব অনুষ্ঠানের ভাড়ার টাকা স্কুলের তহবিলে জমা হয় না, বরং এ থেকে লাভবান হচ্ছে স্কুল কমিটির এক শ্রেণীর সদস্য। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক কার্যক্রম পরিচালিত হলে বাধাগ্রস্ত হবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। এসব কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর। ফখরুল শাহিনের রিপোর্ট। দেখে মনে হতে পারে কোনো বিয়েবাড়ি কিংবা পারিবারিক অনুষ্ঠানের আয়োজন, কিন্তু এটি আসলে রাজধানীর একটি সরকারি স্কুলের চিত্র। ছুটির দিন এলেই এভাবে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলে ধুমধামে হয়ে থাকে নানা সামাজিক অনুষ্ঠান। অনেক সময় এমনকি শিক্ষকদের না জানিয়ে স্কুল কমিটির সদস্যরাই পরিচালিত করেন এসব কাজ। বিনিময়ে তারা নিয়ে থাকেন মোটা অঙ্কের টাকা। না তো স্কুল ভাড়া হয়, আমরা তো স্কুলে কোনো ভাড়া নেই না, এবং আদৌ আমরা জানি না। বিয়ের ব্যাপারে যদি কোনো আমরা পয়সাপাতি পেতাম তাহলে তো আমাদের কিছু কাছে, আমাদের বাচ্চারা পানি খেতে পারে না, আমাদের বাথরুম নষ্ট, একটা ফ্যান নাই, নিজের টাকা দিয়ে ক্যাপাসিটি লাগাইছি। স্কুলে শিক্ষা কার্যক্রমের পরিবর্তে এ ধরনের সামাজিক অনুষ্ঠান করা হলে শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা শিক্ষাবিদদের। প্রি স্কুল ছেলে মেয়েদের আড্ডাখানা, তাদের খেলাধুলার ব্যবস্থা করা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, অন্যান্য ক্লাব অ্যাক্টিভিটিস, এগুলোতে যদি আমাদের ছেলে মেয়েদের অংশগ্রহণ থাকে তাহলে কিন্তু তাদের মানসিক বিকাশ হবে, তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলীর বিকাশও ঘটবে। এই ধরনের কর্মকাণ্ডে আমাদের স্কুল কলেজের প্রাঙ্গণ ব্যবহার করা। তবে শিক্ষামন্ত্রী বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক অনুষ্ঠানের বিষয়টি এখনো অবগত নন তিনি। বিয়ের অনুষ্ঠান বা এই ধরনের কোনো অনুষ্ঠান করলে সেগুলোতে একটা ময়লা আবর্জনা হতে পারে এবং এটা সম্পর্কে এটা অন্যরকম প্রভাব পড়তে পারে, যে জিনিসটা মানে সামাজিক কাজ ওইটাও, কিন্তু ওইটা করার জন্য আলাদা জায়গা। আমরা সেই জিনিসটা নিশ্চয়ই আগে নজরে আসে নাই, আমরা এখন খোঁজ নিব এবং নিয়ে সবার সাথে কথা বলবো যাতে এই ধরনের বিষয়গুলো তারা অ্যাভয়েড করেন, যেগুলো আমাদের শিক্ষার জন্য সহায়ক হয় না। এমন শিক্ষার পরিবেশ বজায় রাখতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করার পরামর্শ শিক্ষাবিদদের। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুরে বসে বাংলাদেশে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বলছে, এ ব্যাপারে কোনো তথ্য নেই তাদের কাছে। তবে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো 5 বাংলাদেশি নাগরিককে আটক করেছে তারা। গতকাল বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম একথা জানান। তিনি আরও জানান, আজ তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট।
সিঙ্গাপুরে বসে বাংলাদেশে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গেল মাসের কোনো এক সময় তাদের আটক করা হলেও সম্প্রতি জিজ্ঞাসাবাদে বাংলাদেশে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনার কথা তারা স্বীকার করেছে বলে দাবি সিঙ্গাপুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে কাজ করা ওই ব্যক্তিরা জঙ্গি হামলার জন্য তহবিল সংগ্রহ করেছিল বলেও দাবি করা হয় দেশটির পক্ষ থেকে। সিঙ্গাপুরের একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি, এলিট ফোর্স র্যাব, সিআইডি, সংসদ সদস্য ও মন্ত্রী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, ধর্মীয় ভিন্ন মতাবলম্বী সহ ১৩ ধরনের পেশাজীবী ও স্থাপনা তাদের টার্গেট ছিল। জঙ্গি হামলা চালানোর জন্য সংগ্রহ করা অর্থ সিঙ্গাপুর পুলিশ জব্দ করেছে বলেও খবর এসেছে দেশটির গণমাধ্যমে। তবে ডিএমপি বলছে সিঙ্গাপুরে ৮ জনকে আটক করা কিংবা তাদের হামলার পরিকল্পনার ব্যাপারে কোনো তথ্য নেই তাদের কাছে। এখন পর্যন্ত ওইরকম সুনির্দিষ্ট তথ্য পাইনি যে তারা বাংলাদেশে কিংবা সিঙ্গাপুরে কোনো জঙ্গি কর্মকাণ্ড, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল, এটি আমরা পাইনি। তবে পুলিশ বলছে 2 থেকে 3 দিন আগে দেশে সিঙ্গাপুর থেকে ফেরত আসা 5 জনকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আটক করেছেন তারা। আটককৃতরা জেএমবি কিংবা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হতে পারে বলে দাবি পুলিশের। এই 5 জনকে আমরা অবজারভেশনে রেখে আজকে আসলে গ্রেপ্তার করেছি। তো গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ আমরা অব্যাহত রেখেছি। এছাড়া জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গেল বছর 34 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছিল সিঙ্গাপুর। তাদের সঙ্গে এখন আটক হওয়া ব্যক্তিদের কোনো যোগসাজশ আছে কিনা প্রশ্ন ছিল পুলিশ কর্মকর্তার কাছে। সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছিল 14 জনের বিরুদ্ধে। তারা জেলখানায় রয়েছে, সেই মামলা তদন্তাধীন। প্রাথমিক তদন্তে অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাদেরকে আমরা সার্ভিলেন্সে রেখে আমরা ছেড়ে দিয়েছিলাম। 2007 সাল থেকে 11 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে আটককৃতরা সিঙ্গাপুরে গেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 4-5 বছর ধরে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। গত 3.5 বছরে দেশে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে 37টি। পরিমাণ ও মাত্রায় বছরে বছরে বেড়েছে হামলা। তারপরও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের পুলিশ সফল বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। গতকাল পুলিশ সদর দপ্তর এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। ওমর ফারুকের রিপোর্ট। 2013 সালের মধ্য ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ব্লগার রাজীব হায়দার হত্যার মধ্য দিয়ে দেশে মুক্তমনাদের উপর হামলার শুরু। 2016 সালের এপ্রিল পর্যন্ত এ ধরনের ঘটনা ঘটে 37টি। তবে 2014 সালে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সেই হিসেবে 37টি জঙ্গি হামলার ঘটনা ঘটে 2.5 বছরে। 2013 সালে জঙ্গি হামলার ঘটনা ঘটে 2টি। এতে আনসারুল্লাহ বাংলা টিম 1 জনকে হত্যা ও আরেকজনকে আহত করে। 2015 সালে হামলা কয়েকশো গুণ বেড়ে যায়। এ সময় 16 জনকে হত্যা এবং 9টি হত্যা চেষ্টা চালানো হয়। এর মধ্যে 6টি ঘটিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি ঘটিয়েছে 18টি। তবে ইতালীয় নাগরিক তাবেলা সিজারকে কোন জঙ্গি সংগঠন হত্যা করেছে তা নিশ্চিত নয় পুলিশ। 2016 সালের প্রথম 4 মাসে 9 জনকে হত্যা করা হয়েছে। কিছু জঙ্গি গোষ্ঠী। মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে এসব পরিসংখ্যান সাংবাদিকদের হাতে তুলে দিয়ে পুলিশ মহাপরিদর্শক দাবি করলেন জঙ্গিবাদ দমনে তারা সফল। যতগুলি ঘটনা ঘটেছে তার 90% এই বাংলাদেশ পুলিশ উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। যারা এই পুলিশের ব্যর্থতা নিয়ে কথা বলেন, যারা বলেন যে পুলিশ পারতেছে না, তাদের জন্য আমাদের এই প্রতিবেদন। বাংলাদেশ পুলিশের কোনো ব্যর্থতা এখানে নেই। পুলিশের পরিসংখ্যানে কলাবাগানের ডাবল মার্ডার মামলায় এখনো কেউ গ্রেপ্তার না হলেও এর মূল ঘটনা উদ্ঘাটনের দাবি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তা সংশোধন করা হয়। তবে পুলিশের দেয়া পরিসংখ্যানে প্রথমবারের মতো ব্লগার অভিজিৎ হত্যা মামলায় 8 জনকে গ্রেপ্তারের কথা বলা হয়েছে। আইজিপি তার দাবির পক্ষে সাফল্যের যে পরিসংখ্যান উপস্থাপন করেছেন তাতে আরও দেখা যায় 37টি মামলার মধ্যে বিচার সম্পন্ন হয়েছে মাত্র 1টির, চার্জশিট দেওয়া হয়েছে 6টি মামলার। 34টি মামলার মূল ঘটনা উদ্ঘাটন করার দাবি করা হলেও 31টি মামলারই এখনো তদন্ত শেষ হয়নি। পূর্ণাঙ্গ চার্জশিট দিতে হলে যা যা দরকার ওগুলি কালেকশন করার কিছু সময় লাগে, এই জন্য আমরা সেই সময় নিচ্ছি। এখন যখনই সেটা আমরা পারবো তখন সেগুলি দিয়ে দেবো, কিন্তু ডিটেকশনের ব্যাপারে কোনো রকম বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। এটা তো কলাবাগানের ঘটনা তো ডিরেক্টরি বলেছে, এটা ডিরেক্টরি বলে লেগছে, মামলাটি তদন্তাধীন আছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রেজাউল করিম সিদ্দিকীর হত্যার প্রতিবাদে হত্যাকারীদের বিচার দাবিতে আজও কর্মবিরতি সহ প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শিক্ষক শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাকিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিবুল। সৌমিত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে আজকে 12তম দিনের মতো কর্মসূচি রয়েছে এবং আজকে আপনারা দেখছেন আমার পেছনে যে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে একটি মৌন মিছিল বের করা হচ্ছে এবং প্রতিদিন কিন্তু এই মৌন মিছিল দিয়েই আসলে দিনের কর্মসূচি শুরু হচ্ছে।
এবং এই মৌন মিছিলটি প্রথমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষ করে তারপরে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সামনে একটি মুকুল মঞ্চ করা হয়েছে, প্রতিবাদ মঞ্চ, যে মঞ্চে এসে তারা একত্রিত হবেন এবং এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচির সাথে সাথে এই হত্যাকাণ্ডে এখনো যেহেতু কোনো ধরনের সুরাহা হয়নি, সেটির জন্য তারা বিভিন্ন তাদের ক্ষোভ প্রকাশ করবেন এবং তাদের মন্তব্যগুলো জানাবেন। তো আমরা একটু বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কাছ থেকে জানতে চাইবো যে আসলে আজকে তারা বিভাগের পক্ষ থেকে কি কি কর্মসূচি রেখেছেন, আজকে আসলে কি কি কর্মসূচি রেখেছেন একটু আমরা বিভাগের চেয়ারম্যান যিনি রয়েছেন তার কাছ থেকে জানতে চাই। না, আজকে তো আমাদের 12তম দিনে কর্মসূচি গড়ালো। আমরা মানববন্ধন র্যালি বের করছি এবং শিক্ষক সমিতির যে সমাবেশটা এখন আছে সিনেট ভবনের সামনে সেখানে যোগদান করব এবং কালকে থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে, ক্লাস বন্ধ থাকছে, কিন্তু তারপরেও আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। তবে সেটা সকাল 10টার পরিবর্তে 10:30 থেকে শুরু হবে আমাদের বিভাগের সামনে থেকে। তো আসলে সৌমিত্র শুনছিলেন যে আসলে বিশ্ববিদ্যালয়ে কি কি ধরনের কর্মসূচি রেখেছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদের অংশ হিসেবে, এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে ছাত্র সংগঠন রয়েছে, অন্যান্য যে বিভাগ রয়েছে, তারাও কিন্তু কিছুক্ষণের মধ্যেই মৌন মিছিল এবং বিক্ষোভ মিছিল বের করবেন। এবং সেই সাথে সাথে আপনাকে জানিয়ে রাখি যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তারা সিনেট ভবনের সামনে একটি প্রতিবাদ সমাবেশ করবেন এবং সেই প্রতিবাদ সমাবেশ থেকে তারা ঘোষণা দিবেন যে 7 থেকে 27 তারিখ পর্যন্ত গ্রীষ্মকালীন যে ছুটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের, সেই সময় এই আন্দোলনের কর্মসূচি কি হবে। সৌমিত্র, আছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হত্যাকারীদের বিচার দাবিতে প্রতিবাদ কর্মসূচি এবং কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সেই কর্মসূচির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। সময় সংবাদে আরও থাকছে, চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চলছে জোর প্রচারণা। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও যোগ্য ব্যক্তিকেই বেছে নিতে চান ভোটাররা। এবং খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রির কয়েকশো কোটি টাকার যন্ত্রপাতি। দীর্ঘদিন পাওনা টাকা না পাওয়ায় শ্রমিকদের মানবেতর জীবন। সিগন্যাল বাতি ছাড়াই পুরোপুরি হাতের ইশারায় চলছে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা। স্বয়ংক্রিয় কোনো ব্যবস্থা না থাকায় নগরীতে তীব্র হচ্ছে যানজট। সিটি মেয়র শিগগিরই সিগন্যাল বাতি লাগানোর আশ্বাস দিলেও ট্রাফিক বিভাগ বলছে স্বয়ংক্রিয় ব্যবস্থা কার্যকর করতে সামগ্রিক উন্নয়ন প্রয়োজন। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। মুখে বাঁশি, লাঠি কিংবা হাতের ইশারা, এটাই চট্টগ্রামের রাস্তায় ট্রাফিক সিগন্যালের পদ্ধতি। এই প্রক্রিয়ায় একটি গাড়ি থামে তো অন্যটি ছুটে যায়। নগরীর বিভিন্ন রাস্তায় এভাবেই যান চলাচলে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন। ফলে প্রতিনিয়ত তাদের হিমশিম খেতে হচ্ছে যানজট নিরসনে। গাড়ি অনেক সময় আমাদেরকে ফ্লো করতে পারে না, গাড়ির ড্রাইভার আমার সময় ফ্লো করতে না পারে অনেক সময় কি করে সামনে চলে যায়। ম্যানুয়াল হলে অনেক সময় চারটা মানতে চায় না, আর আমাদের ট্রাফিকের যারা সিগন্যাল ধরে ওরা হুট করে গাড়ির সামনে চলে যেতে পারে না, গেলে দেখা গেল বিপদ হতে পারে। স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি না থাকায় নগরীর মুরাদপুর, ওয়াসা ও আগ্রাবাদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সারাক্ষণ লেগে থাকে যানজট। এসব সড়কের নির্দিষ্ট সময়ে যানবাহন চলা থামার কাজ করে যেই সিগন্যাল বাতি, তার অধিকাংশই অকেজু। কোনোটি ভেঙে গেছে তো আবার কোনোটিতে নেই বিদ্যুৎ সংযোগ। কোথাও সবুজ বাতি জ্বলে তো লালটি জ্বলে না, একেবারে বেহাল অবস্থা। সিঙ্গেল দিছি, আপনি সিঙ্গেল অমান্য করছেন, কিন্তু উনি সিঙ্গেল দিছে, আমি পিছনের গাড়ির থেকে জন্য দেখতে পারিনি। কেউ খেয়াল করে কেউ খেয়াল করে না, আর বাতিটা তো সবাই ফলো করে। গাড়ি কখন থামলো কখন যাচ্ছে এটা আমরা কিছু বুঝতে পারছি। এদিকে সামগ্রিক উন্নয়ন ছাড়া স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা অসম্ভব বলে জানালেন ট্রাফিক বিভাগ। ফ্লাইওভারের কাজ চলছে, রাস্তার অবস্থা প্রায় 50% রাস্তায় অকুপাই। এই অবস্থায় চালানোটা আরো কঠিন হবে। তার চেয়ে সামগ্রিকভাবে রাস্তাঘাট ঠিক হয়ে গেলে এবং পরিবহনটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারলে তখন এটা খুব ভালো কাজ করবে সিগন্যালিং সিস্টেমটা। অবশ্য এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন সিটি মেয়র। ম্যানুয়ালি করতে গিয়ে মোড়গুলোতে ঠিকভাবে গাড়ি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটা যদি ফুললি অটোমেশন করা যায় তাহলে এটা অনেকটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যাবে যানবাহনগুলোতে। চট্টগ্রাম নগরীতে অন্তত গুরুত্বপূর্ণ 30 থেকে 35টি স্থানে সিগন্যাল বাতি থাকলেও যার অধিকাংশই অযত্ন অবহেলায় নষ্ট হয়ে গেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর গ্রিন সুপার মার্কেটের পেছনের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 8:30টার দিকে এই আগুন লাগে। এ সময় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। প্রথমে 4টি ইউনিট আগুন নেভানোর কাজ করলেও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
পরে ফায়ার সার্ভিসের আরও 6টি ইউনিট যায়। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কালো ধোঁয়া উঠতে থাকায় এখনও কাজ করছে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসার লোকটি সবাই সুস্থ আছে, কিন্তু আমার টিয়া পয়সা যা আছে ভিতরে আছে। কারেন্টের আগুন থেকে আগুন লেগেছে, সেই আগুন এখন দ্রুত গতিতে চলছে। এখন মনে করেন বের হতে পেরেছি আমরা স্বাভাবিকভাবে। আমার পাশের রুমে লাগছে, আমি ঘুমেছিলাম, ঘুমেতে উঠতে উঠে আগুন আগুন উঠতে দেরি, ঘুমেতে আগুনটা লাভ উঠতে দেরি নাই। এই কারণে কোন ফায়ার সার্ভিস ঢোকার কোনো প্রযুক্ত নাই। ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে আজকের রাতের তাৎপর্য অনেক। নবুয়ত লাভের 11 বর্ষে রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন এবং 5 ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন। শবে মিরাজ উপলক্ষে বায়তুল মুকাররম সহ দেশের বিভিন্ন স্থানে নফল নামাজ, কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে রাতভর ইবাদতের মধ্য দিয়ে বিশেষ এই দিনটি পার করবেন। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আবেদনের রায় দেয়া হবে আগামীকাল। গতকাল উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, রিভিউয়েও নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকবে। আসামি পক্ষ মনে করেন নিজামী খালাস পাবেন। আফজাল হোসেনের রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত 6 জানুয়ারি জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখে সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। এর 3 মাসের মাথায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলে রায় পুনর্বিবেচনা আবেদন করেন নিজামী। মঙ্গলবার সকাল 9:30টায় শুরু হয় রিভিউ শুনানি। শুনানিতে খালাস চেয়ে প্রায় 1.5 ঘন্টা যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামি পক্ষ, আর সাজা বহালের পক্ষে 1 ঘন্টার মতো শুনানি করেন রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষ হলে আগামী বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, রিভিউয়ের রায়েও নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকবে। যথেষ্ট তথ্যপত্রের ভিত্তিতেই মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে 3টি চার্জে। মৌখিক সাক্ষী, দালিলিক সাক্ষী সব বিবেচনা করেছেন। বিবেচনা করেই তারা ট্রাইব্যুনালের রায়টাকে বহাল রেখেছেন। সুতরাং এই রায়কে পুনর্বিবেচনা করার কোনো প্রয়োজন নাই এবং কোনো অবকাশও নাই। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, বিচারের নামে তামাশা নয়, যুদ্ধাপরাধীর বিচার করা হচ্ছে আন্তর্জাতিক মান বজায় রেখে। প্রধান বিচারপতি বলেছেন যে না, আমরা সমস্ত সাক্ষী, তথ্য উপাত্ত এগুলো দেখেই এই বিচার করছি এবং এই বিচারকে কোনো মত নেই মকারি বলা যাবে না। 195। এদিকে আসামি পক্ষ মনে করেন রিভিউয়ে খালাস পাবেন নিজামী। 3টা অভিযোগ থেকে শেষে মুক্তি পাওয়ার যোগ্য এবং প্রসিকিউশনের কেস যদি বিশ্বাস করা হয় পরোক্ষভাবে যদি যুক্ত থাকে তার জন্য তাকে মৃত্যুদণ্ড হতে পারে। এর আগে 2014 সালের 29 অক্টোবর মুক্তিযুদ্ধের সময় পাবনার বাউশগাড়ি সহ কয়েকটি গ্রামে গণহত্যা চালিয়ে প্রায় 400 জনকে হত্যা, 30 থেকে 35 জনকে ধর্ষণ এবং বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা ও উস্কানির 3টি অপরাধে নিজামীর মৃত্যুদণ্ড এবং 2টি অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে ইন্ডিয়ানায় বিপুল ব্যবধানে ডোনাল্ড ট্রাম্পের জয়, মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা টেড ক্রুজের। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের 2 উপজেলার গ্রামে-গঞ্জে এখন উৎসবের আমেজ। ভোটারদের সমর্থন আদায়ে প্রতিশ্রুতির ফুল ঝুড়ি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে প্রার্থী বাছাইয়ে যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন ভোটাররা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানায় নির্বাচন কমিশন। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আগামী 7 মে দিনাজপুরের চিরির বন্দর ও পার্বতীপুর উপজেলার 19টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানকার প্রতিটি বাড়ির আঙিনা থেকে শুরু করে পাড়া মহল্লা, হাট বাজার সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়িতে বাড়িতে। ভোট বাগাতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। বিএনপির প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের প্রার্থীরা। রশদপুর ইউনিয়নকে আমরা একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে আমরা উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা করব। অবাধ ও সুষ্ঠু
ও নিরপেক্ষ ভোট হবে কিনা সন্দেহ। ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনে বহু অভিযোগ দাঁড় করেছি, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নাই। তবে প্রতিশ্রুতির ফুলছুরি নয়, সৎ ও যোগ্য প্রার্থীদেরই জনপ্রতিনিধি নির্বাচিত করার প্রত্যয় ভোটারদের। আমরা এমন একজন প্রার্থী নির্বাচিত করব যে আমাদের সুখে দুঃখে যে কোনো দুঃসময়ে আমাদের সামনে থাকবে। ব্রিজ রাস্তাঘাটের জন্য বা টিউবওয়েল জনসাধারণের জন্য পানির ব্যবস্থা করবে, তাদেরকে আমরা ভোট দেবো আর কি। আর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। আইন শৃঙ্খলা ব্যবস্থা সহ নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমরা আশা করছি 7ই মের যে নির্বাচন সেটি পূর্ববর্তী 3টে ধাপের মতোই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে দিনাজপুর জেলায় অনুষ্ঠিত হবে। নির্বাচনে জেলার 19টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 78 জন এবং সাধারণ ও নারী সদস্য পদে 868 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, দিনাজপুর। চাঁদপুরের মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলার 10টি ইউনিয়ন পরিষদে চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে 7 মে। তাই জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। জয়ের আশায় দিচ্ছেন এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি। অবশ্য ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান তারা। জেলা নির্বাচন কর্মকর্তা অবশ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন। ফারুক আহমদের পাঠানো তথ্য ও কৃষ্ণকান্ত ওদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের হাওয়ায় পাল্টে গেছে চাঁদপুরের মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলার বিস্তীর্ণ জনপদ। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই মুখর হয়ে উঠছে প্রতিটি অলিগলি, পাড়া মহল্লা। প্রার্থীরা দিনরাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন কথার ফুলঝুরি নয়, যোগ্যতাই প্রতিনিধি নির্বাচনের মাপকাঠি তাদের। সুখে দুঃখে থাকবে তাকে আমরা ভোট দেবো। এবার আমরা সুন্দর মতন যেমন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে যেন আমরা বাড়িতে আসতে পারি, আমরা যোগ্যতা মানুষ চাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের প্রার্থীরা। যদি এলাকাবাসী আমাকে আবার নৌকামাকে ভোট দিয়ে বিজয় করে, নির্বাচিত করে, আমি ইনশাল্লাহ আবার এই দেশটা অনেক উন্নয়ন করবো। যথেষ্ট সাড়া পাচ্ছি। আমার সততা, আমার মেধা, এলাকাবাসী ভালোবাসা নিয়ে আমি আগামী দিনে বিজয় সুনিশ্চিত। ভোটাররা চান সংঘর্ষবিহীন, অবাধ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন। আর সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থার আশ্বাস দিলেন জেলার নির্বাচন কর্মকর্তা। আমরা যাতে আমার ভোটটা অন্ততপক্ষে আমি সঠিকভাবে যেন প্রয়োগ করতে পারি। সুস্থ মতন ভোট দিতে চাই, যেমন কিলাকিলি না হয়, গুল্লি বোমা যেন না মারে, ওই পজিশনে আমরা ভোট দিতে চাই। ভোটারগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং প্রার্থীদের মধ্যে যাতে উৎসব এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয় তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার তা আমরা ব্যবস্থা নিচ্ছি। 2 উপজেলার 10টি ইউনিয়নে মোট ভোটার 1,56,567 জন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে 46 জন এবং সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট 434 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, চাঁদপুর। এদিকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর রায়পুরা ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা। নরসিংদী রায়পুরা উপজেলার 23টি ইউনিয়নে বাড়ির আঙিনা থেকে শুরু করে চায়ের দোকান ও হাট বাজারে সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে দল নয়, যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। এদিকে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার 7টি ইউনিয়নের প্রার্থীরা। ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে 23 জন, সাধারণ সদস্য পদে 256 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 71 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বে গড়ে ওঠা এক সময়ের স্বনামধন্য ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রি এখন অচল। 1 দশক ধরে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে কয়েকশো কোটি টাকার যন্ত্রপাতি। নিজেদের পাওনা টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। মালিকপক্ষ বলছে সরকারের সঙ্গে মালিকানা নিয়ে দ্বন্দ্ব ও আদালতে মামলা থাকায় কারখানার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারছেন না তারা। শিল্প মন্ত্রণালয় এ ব্যাপারে কিছু না বললেও শিল্প সংশ্লিষ্টরা বলছেন বিরোধ মিটিয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকেই। ঢাকার শ্যামপুর কদমতলী শিল্পাঞ্চল নিয়ে সাজিদ রাজুর 3 পর্বের ধারাবাহিকের 3য় ও শেষ পর্ব আজ।
গেল শতকের 50-এর দশকে ঢাকার শ্যামপুর কদমতলী এলাকায় যে কয়টি শিল্প কারখানা গড়ে ওঠে, ছবির এই কারখানাটি তার অন্যতম। 42 একর জায়গার উপর গড়ে ওঠা এই ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এখন সম্পূর্ণ বন্ধ। পাহারারত কয়েকজন নিরাপত্তারক্ষী আর বহুদিনের অব্যবহৃত কলকব্জা ছাড়া আর কিছুই চোখে পড়বে না। অথচ এই কারখানায় তৈরি দেশলাই দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও হতো। 3 থেকে 3,500 শ্রমিক কর্মচারীর পদচারণায় মুখরিত ছিল যে কারখানা, সেটা এখন জরাজীর্ণ এক ধ্বংসস্তূপ। খোলা আকাশের নিচে পড়ে পড়ে নষ্ট হচ্ছে কয়েকশো কোটি টাকার মালামাল ও যন্ত্রাংশ। কয়েক দফা হস্তান্তর আর মালিকানা দ্বন্দ্বে শেষ পর্যন্ত চালু কারখানার ফটকে ঝুলছে অনিশ্চয়তার তালা। নিরাপত্তারক্ষী ও সাবেক কর্মীরা বললেন, বেশিরভাগ কর্মচারীর বেতন বন্ধ হয় 2007 সাল থেকে। মালিকের কাছে শ্রমিকের পাওনা প্রায় 6 কোটি টাকা। টাকা না পেয়ে অনেকে হতাশ হয়ে মানবেতর জীবনযাপন করছেন, কেউ বা এখনো বুক বেঁধে আছেন আশায়। কোনো শ্রমিকই নাই, সব রাস্তার ভিখারি, খেটে খায়, দোকান পাট ওইটা ফুটপাতে দরদরি করতেছে। এসব মানবতার জীবন মরে যেতেছে, টাকা পাইতেছে না। সরকারে যদি একটা ডিসাইড করতো তাহলে মালিক আমাদেরকে একটা ইয়ে করিয়ে দিতে পারতো আর কি। দোষী যে প্রতিষ্ঠান চালাইছে, আমরা তো খাইয়া না খাইয়া বিভিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার প্রাপ্য পয়সাটাই আমরা চাই। কারখানার 70% মালিক ভাইয়া গ্রুপ বলছে, 2008 সালে বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন মালিক পক্ষের কাছে হস্তান্তরের উদ্যোগ নিলেও পরে তা বাতিল হয়। ওই 30% শেয়ার যেটা বিসিআইসি জাতীয় সরকারের শেয়ার, সেটা যদি তারা আমাদেরকে 70% ওনাদেরকে ট্রান্সফার করে দেয়, তাহলে আমরা নতুন করে একটা চিন্তা ভাবনা করে ফ্যাক্টরি চালু করতে পারি। গভর্নমেন্টের সঙ্গে শেয়ার একসঙ্গে রেখে 30-70 রেশিওতে করে এটা করা সম্ভব না। তবে শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বিবাদ মিটিয়ে সম্পদ রক্ষা করার ব্যাপারে উদ্যোগী হতে হবে সরকারকেই। সরকার কিন্তু ব্যবসা করতে পারবে না। এখন কিন্তু প্রাইভেট সেক্টর থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, প্রাইভেট এন্টারপ্রেনার বাংলাদেশে গড়ে উঠেছে। সুতরাং এই প্রাইভেট এন্টারপ্রেনারশিপের হাতে এগুলি ছেড়ে দিতে হবে। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া দেশের এমন শিল্প কারখানা নিয়ে সরকারের নতুন পদক্ষেপ প্রয়োজন বলেও মত তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। প্রচণ্ড দাবদাহের কারণে ভরা মৌসুমেও যশোরের হ্যাচারিগুলোতে চরমভাবে ব্যাহত হচ্ছে মাছের রেণু উৎপাদন। এতে হ্যাচারি মালিক সহ মাছ উৎপাদনের সাথে জড়িতরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। হ্যাচারি মালিক সমিতির দাবি, এই ক্ষতির পরিমাণ প্রতিদিন 2 কোটি টাকার বেশি। জুয়েল মৃধার তথ্য ও সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সারা দেশে মাছের যে পরিমাণ রেণুপোনা উৎপাদন হয় তার 65% যশোরের চাচড়ার হ্যাচারি ও নার্সারিগুলোতে। বছরে উৎপাদন হয় 1,62,000 কেজি রেণু। মূলত জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত চলে এই উৎপাদন। কিন্তু গত 1 মাসের তীব্র তাপদাহের কারণে চরমভাবে ব্যাহত হয়েছে রেণু উৎপাদন ও মাছ তৈরির অন্যান্য প্রক্রিয়াগুলো। গবেষকদের মতে, সুস্বাদু পানির মাছের রেণু উৎপাদনে 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস আদর্শ তাপমাত্রা, কিন্তু যশোরে বিরাজ করছে 34 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। নার্সারি এবং যারা কালচারের জন্য নিয়ে যাচ্ছে তাদের পক্ষে এই তাপমাত্রা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। এর ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। লক্ষ্যমাত্রা ছিল তার 50% উৎপাদন করতে পারছে না। তারপরে উৎপাদিত পণ্যের আমরা সঠিক মূল্য পাচ্ছি না। তাপ স্বাভাবিক হলে আমরা আশা করি সব ভালো হয়ে যাবে। তাপদাহের কারণে কেবল হ্যাচারি মালিকরাই নন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছ চাষিরাও। গত বছরে আমরা এই সময়টায় কোটি কোটি ধানি বিক্রি করেছি, সেখানে এবার অনেক 10-20 লাখ এরকম ধানি বিক্রি হচ্ছে। গরমের কারণে খরিদ্দার তো নাই, আর যারা আমরা মাছ পুকুরে চাষ করি সমস্ত মাছ এই গরম খরার কারণে মরে গেছে। আমাদের আয় রোজগারও কমিয়ে গেছে, আমাদের পরিবার পরিজন নিয়ে খুব কষ্টেই আছি আমরা। হ্যাচারি ও মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার দাবি, আবহাওয়ার বিরূপ প্রভাবে মাছ উৎপাদন ব্যবসার সাথে জড়িতরা প্রতিদিন 2 কোটি টাকার ওপরে ক্ষতির শিকার হয়েছেন। ভূমিকর, বিদ্যুৎ বিল, এগুলো আমরা আগে পূর্বে কৃষি রেটে দিতাম, কিন্তু বর্তমানে আমরা এগুলোকে শিল্প রেটে আমাদেরকে দিতে হচ্ছে। সরকার এই ব্যাপারে দৃষ্টি না দেন তাহলে অচিরেই যে সমস্ত হ্যাচারিগুলো আছে সেগুলো বন্ধ হতে বাধ্য। যশোরে প্রায় 1.5 লাখ মানুষ সরাসরি মাছের রেণু ও পোনা উৎপাদনের সাথে জড়িত। সময় সংবাদ, যশোর। কুমিল্লার আদর্শ সদর উপজেলার ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় 7 হেক্টর জমির আবাদি ধান নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। তবে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি ইটভাটা মালিক। কৃষি বিভাগ ও কৃষকরা জানান, উপজেলার ইটাল্লা গ্রামের সাকুরা এন্টারপ্রাইজ নামে একটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ভাটার আশেপাশের প্রায় 7 হেক্টর জমির আবাদি ধান নষ্ট হয়ে গেছে। স্থানীয়ভাবে সালিশ বৈঠকে প্রতি 40 শতকে 6,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন ইটভাটা মালিক। তবে এখনো পর্যন্ত ক্ষতিপূরণের টাকা পরিশোধ করেননি বলে জানিয়েছেন কৃষকরা। এদিকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
গ্যাসের কারণে আমাদের পুরো মাঠ এই দেখেন জ্বললে শেষ হয়ে গেছে 40 কানি জমি আমরা একদম বিনিষ্ট হয়ে গেছে শেষ। আমরা এই যে সুদ না করে কর্জ করে সমিতি তোমার টেয়ারে লইয়া যা মনে করেন ফসল করছি 30 টনের মতো ধান আমাদের ফলন সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 30 টন এবং এটা ভবিষ্যতে আরো হবে যদি সেই ইট ভাটাটি সেখানে থাকে। কৃষকরা যে ইট ভাটার যে বিষাক্ত গ্যাসের কারণে তাদের ফসলি জমির ক্ষতি হয়েছে এই বিষয়টি আমি জেনেছি, আমার নলেজে এসেছে। এখন বিধি বহির্ভূতভাবে যদি ইট ভাটা চলতে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেব। পাবনায় নিজ বাসা থেকে আখতারুজ্জামান নামে এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকালের এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় আখতারুজ্জামান একটি কোম্পানিতে বিক্রয় কর্মকর্তা হিসেবে কাজ করতেন। চাকরির কারণে পাবনা শহরের কৃষ্ণপুর এলাকায় চাচাতো ভাইয়ের সঙ্গে বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। গতকাল সারাদিন তার কোনো খোঁজ না পেয়ে অফিস কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। অভিযোগের ভিত্তিতে পরে পুলিশ তার রুমমেট চাচাতো ভাই রাশিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তার দেয়া তথ্য মতে গতকাল রাতে শহরের কৃষ্ণপুর এলাকায় তাদের বাসার একটি রুম থেকে বস্তাবন্দি অবস্থায় আখতারুজ্জামানের 9 টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। মাদারীপুরে আবুল কালাম নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় সাহেবরামপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থক আবুল কালামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ সময় কালামের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় কালামকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের প্রাইমারিতে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ট্রাম্পের কাছে পরাজয়ের মধ্য দিয়ে মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টেড ক্রুজ। অন্যদিকে ডেমোক্র্যাট দলের ফ্রন্ট রানার হিলারি ক্লিন্টনকে হারিয়ে এই অঙ্গরাজ্যের প্রাইমারিতে চমক দেখিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। 53.2% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিন্টনকে পরাজিত করেন তিনি। এর ফলে ডেমোক্র্যাট দলের প্রার্থী নির্বাচনে হিলারির চূড়ান্ত মনোনয়ন আবারও অনিশ্চিত হয়ে পড়ল। তবে ইন্ডিয়ানা প্রাইমারিতে জয়ের ফলে রিপাবলিকান ট্রাম্পের চূড়ান্ত মনোনয়ন এখন অনেকটাই নিশ্চিত। 54.2% ভোট পেয়ে এই প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজকে পরাজিত করেন ট্রাম্প। এর আগে ট্রাম্প নির্বাচিত হলে আরেকটি 9/11-এর পুনরাবৃত্তি ঘটবে বলে মন্তব্য করেছিলেন টেড ক্রুজ। From the beginning, I've said. রাষ্ট্রীয় পরিচয়হীনতার শঙ্কায় লেবাননে বসবাসকারী সিরীয় শরণার্থী শিশুরা। বৈরুতের শরণার্থী শিবিরে জন্ম নেয়া অনিবন্ধিত প্রায় 50,000 শিশুর নেই লেবানন কিংবা সিরিয়ার নাগরিকত্বের সনদ। জাতিসংঘ বলছে আর্থিক দৈন্য, পুলিশি হয়রানির আশঙ্কা আর প্রয়োজনীয় দলিলপত্রের অভাবে শতকরা 68% শরণার্থী পরিবারই তাদের সন্তানদের নিবন্ধন করতে সক্ষম হয়নি। নাগরিকত্ব নিয়ে জটিলতায় রয়েছেন জর্দান, তুরস্ক কিংবা ইরাকে আশ্রয় নেওয়া শরণার্থী শিশুরাও। 7 মাসের শিশু নূর লেবাননের এক জীর্ণশীর্ণ শরণার্থী শিবিরে তার জন্ম। শরণার্থী জীবনের হাজারো ক্লেশ নূরকে এতটুকু স্পর্শ করতে দেয়নি মা আশিকার পরম ভালোবাসা আর মমতা। মাতৃস্নেহে নিশ্চিন্তে বেড়ে উঠছে সে। তবে এতটুকু স্বস্তিতে নেই মা আশিকা। অনিবন্ধিত সিরীয় শরণার্থী বলে আইনি পরিচয় নেই তার প্রিয় সন্তানের। বিদেশের মাটিতে জন্ম নেওয়া নূরের বংশ পরিচয় আছে, নেই রাষ্ট্রীয় পরিচয় দেবার মতো কোনো সনদ। যেন দেশই নেই সিরীয় এই শিশুটির। আমার সন্তান না লেবাননের নাগরিক না সিরিয়ার। আমরা যদি সিরিয়ায় ফিরে যাই সেখানেও আমাদের মেয়ে কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে না। আবার কর্তৃপক্ষের কাছে নূরকে সন্তান হিসেবে প্রমাণ করার মতো দলিল নেই আমাদের কাছে। শরণার্থী জীবনের হাজারো ঝক্কির মাঝে নতুন এক বিপদের মুখোমুখি হয়েছি আমরা। সন্তানের ভবিষ্যৎই আজ সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেবল লেবাননে নূরের মতো নাগরিক স্বীকৃতিহীনতার ঝুঁকিতে থাকা অনিবন্ধিত শিশুর সংখ্যা 50,000। বৈরুতের দূতাবাসে নবজাতকদের নাম নিবন্ধনের সুযোগ রয়েছে শরণার্থীদের। তবে সরকার বিরোধী এলাকা, সামরিক বাহিনী কিংবা গ্রেফতার আতঙ্কে পালিয়ে আসা অনেকেই সেখানে যেতে ভয় পাচ্ছেন। আবার ইচ্ছা থাকলেও প্রয়োজনীয় অর্থ ব্যয়ের সামর্থ্য নেই অনেকের। সন্তানের নিবন্ধনের আগে আমার ও আমার স্ত্রীর আবাসিক বৈধতার দলিলপত্র নবায়নে মোট $800 খরচ করতে হবে। 1 বছর ধরে বকেয়া থাকলেও পরিশোধ করার মতো টাকা হাতে নেই আমার।
শিশুর নাগরিকত্ব নিয়ে জটিলতায় রয়েছেন জর্দান, তুরস্ক কিংবা ইরাকে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীরাও। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর এক জরিপে দেখা যায় 68% শরণার্থী পরিবার তাদের সন্তানদের নিবন্ধনে ব্যর্থ হয়েছে। জাহিদুর রহমান, সময় সংবাদ। সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহীদের রকেট হামলায় অন্তত 19 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। অন্যদিকে সরকারি বাহিনীর বিমান হামলায় 3 জন নিহত হয়েছে। এছাড়া দুপক্ষের হামলায় আহত হয়েছে বহু বেসামরিক নাগরিক। সরকার ও বিদ্রোহী বাহিনীর মধ্যে গেল কয়েকদিনের হামলায় নারী ও শিশুসহ প্রায় 300 নাগরিক নিহত হয়েছেন। 2 বছর ধরে শহরটির একটি অংশ সরকারি বাহিনী ও অপর অংশ বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে। মঙ্গলবার বিদ্রোহীরা একটি হাসপাতালে রকেট হামলা চালালে অন্তত 3 জন নিহত ও 7 জন আহত হয়। ইতোমধ্যে চিকিৎসকদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিন সায়েন্স ফ্রন্টিয়ার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। খেলার খবর। 3 বছর পর আবারও স্বাধীনতা কাপের শিরোপা অর্জনের কাছাকাছি শেখ রাসেল ক্রীড়াচক্র। দলের বিদেশি রিক্রুটদের সঙ্গে দেশিরাও আছেন দারুণ ফর্মে। তাই কিছুটা নিশ্চিন্ত হলেও প্রতিপক্ষকে সমীহের চোখে দেখছেন কোচ মারুফুল হক। অন্যদিকে প্রথমবারের মতো স্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী। তাই প্রতিপক্ষকে শক্তিশালী মেনেই জয় পেতে চান কোচ জোসেফ পাবলিক। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচটি শুরু হবে বিকেল 5:30টায়। দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রতিপক্ষ টুর্নামেন্টের চমক চট্টগ্রাম আবাহনী। তাই মৌসুমের প্রথম টুর্নামেন্ট বলেই হয়তো নিজ দলের সদস্যদের প্রতি বাড়তি মনোযোগ কোচ মারুফুল হকের। কারণ 2012-13 মৌসুমে স্বাধীনতা কাপ জয়ের পর আবারও শিরোপা জয়ের হাতছানি বি গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্রের সামনে। তবে দলের অন্যতম নির্ভরযোগ্য জাহিদ হাসান এমিলি ও পল ইনজুরিতে থাকায় কোচের মনে যে চিন্তার রেশ আছে তা কেটে যাচ্ছে মিঠুন, মিশু ও অমি ইনজুরি কাটিয়ে ফিরে আসায়। পাশাপাশি দলের ইথিওপিয়ান স্ট্রাইকার ফিকরুতে ফেরা ফর্মে থাকায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শেখ রাসেল কোচ। এদিকে জয় নিয়ে ফাইনালে পা রাখার ব্যাপারে আশাবাদী ফিকরু। আমরা যে কয়েকদিন ট্রেনিং করলাম এবং সেমিফাইনালটা নিয়ে যে ধরনের কাজ হয়েছে এটা যদি প্লেয়াররা মাঠে করতে পারে তা আমি মনে করি যে ইনশাল্লাহ জিতে আমরা ফাইনালে যেতে পারবো। আর প্রতিপক্ষ চিটাগাং আবাহনী অবশ্যই ভালো টিম এবং তাদের লোকাল এবং ইন্টারন্যাশনাল দুই ক্ষেত্রে তাদের ভালো কালেকশন রয়েছে এবং তারা ভালো পারফর্ম করেছে। আমি মনে করি ফুটবলে কারো একার পারফরমেন্সে ভালো ফলাফল আসে না। আমি আমার সেরাটা দিব, তবে যা করব তা দলগতভাবে করেই ফাইনালে উঠতে চাই। অন্যদিকে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা চট্টগ্রাম আবাহনী সেমিফাইনালকে সামনে রেখে 10 দিনের নিবিড় অনুশীলন করে প্রস্তুতিটা সেরেছে বেশ ভালোভাবেই। তবে প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকায় বেশ সতর্ক দলের সার্বিয়ান কোচ জোসেফ পেবলিক। পাশাপাশি বিতর্কিত 8 ফুটবলারের 5 জনই এই দলের হওয়ায় তাদের অনুপস্থিতিতে মোটেও খুশি নন তিনি। তাই এই সমস্যার দ্রুত সমাধানও চান পেবলিক। প্রতিপক্ষ সম্পর্কে আমাদের ধারণা রয়েছে, তাই প্রস্তুতিতে আমরা কোনো ধরনের ছাড় দিচ্ছি না। আমার ফুটবলাররা প্রস্তুত লড়াই করার জন্য। তবে আমার দলের 5 ফুটবলারকে না পাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। আশা করব এই সমস্যার সমাধান করে দ্রুত তাদেরকে ফিরে পাবো। শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর মধ্যেকার জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে ঢাকা আবাহনীর। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। IPL এর খবর। প্লে অফ নিশ্চিতের দিকে এগিয়ে যেতে কিংস 11 পাঞ্জাবের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 8:30টায়। দিল্লির বিপক্ষে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইউসুফ পাঠানের দুর্দান্ত ব্যাটিংয়ে শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে এসেছে গৌতম গম্ভীরের দল। তবে দলের বোলিং চিন্তার কারণ হতে পারে KKR-এর। সাকিবের পরিবর্তে দলের সুযোগ পেয়ে খুব একটা সুবিধা করতে পারছেন না অস্ট্রেলিয়ার ক্রিস লিন। তাই বরাবরই ইডেনে ভালো করা সাকিব ফিরতে পারেন একাদশে। অন্যদিকে টেবিলের তলানিতে অবস্থান করছে কিংস 11 পাঞ্জাব। তবে অধিনায়ক পরিবর্তন করে 3 ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে প্রীতি জিন্তার দল। তাই সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যৌন হয়রানির মামলায় রাজধানীর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌস গ্রেফতার। ছুটির দিনগুলোতে রাজধানীর বিভিন্ন সরকারি স্কুল ভাড়া দিয়ে চলছে নানা সামাজিক অনুষ্ঠান, বিনিময়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর। সিঙ্গাপুরে বসে বাংলাদেশে হামলার পরিকল্পনা, টার্গেট বিজিবি, র্যাব, নেভি, এমপি, গণমাধ্যম। 8 বাংলাদেশি আটক, ফেরত পাঠানো আরো 5 জনকে আটক করা হলো ঢাকায়।
সিগন্যাল বাতি ছাড়া শুধু হাতের ইশারায় চলছে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা। তীব্র যানজটে নাকাল নগরবাসী, সমাধানের আশ্বাস সিটি মেয়রের। এবং প্রচণ্ড দাবদাহে ভরা মৌসুমেও যশোরের হ্যাচারিগুলোতে মাছের রেণু উৎপাদন ব্যাহত, আর্থিক ক্ষতির মুখে সংশ্লিষ্টরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক প্রবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।